একটু কল্পনা করার চেষ্টা করুন তো। ধরুন আপনি এমন একটা পাথুরে দ্বীপে বাস করছেন যার চারদিকে মাইলের পর মাইল জুড়ে কেবল ভয়ঙ্কর উত্তাল সমুদ্র। হুম। আর ওই সমুদ্রটাই কিন্তু আপনার বেঁচে থাকার একমাত্র উপায়, তাই না? একদম তাই। সমুদ্র থেকেই আপনার খাবার আসে, উপার্জনের পথ তৈরি হয়, কিন্তু একই সাথে ওই সমুদ্রই আবার আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুও। মানে জীবনদায়ী আবার ধ্বংসকারী। ঠিক, সে আপনার স্বামী, আপনার শ্বশুর এবং একে একে আপনার 4 ছেলেকে চিরতরে কেড়ে নিয়েছে। আপনার ঘরে শুধু আর একটা ছেলেই বেঁচে আছে, এবং সেও আজ ওই ভয়ঙ্কর সমুদ্রেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উফ, কি এক অবর্ণনীয় মানসিক অবস্থা। তাই তো, আপনি কি তাকে আটকাবেন নাকি ভাগ্যের হাতে ছেড়ে দেবেন? ঠিক এই ভয়ঙ্কর প্রশ্ন আর একটা চরম মানসিক টানাপড়েন নিয়েই তৈরি হয়েছে জে.এম. সিঞ্জের ১৯০৪ সালের বিখ্যাত একাঙ্কিকা নাটক রাইডার্স টু দ্য সি। আজ আমরা আমাদের এই গভীর আলোচনায় বা ডিপ ডাইভে ঠিক এই নাটকটির ভেতরেই প্রবেশ করব। দারুণ একটা বিষয়। হ্যাঁ, আর আজকের এই আলোচনার জন্য আমরা আইরিশ সাংস্কৃতিক পরিচয়, ব্লু হিউম্যানিটিজ, আধুনিক ট্র্যাজিক ফ্লো এবং আইরিশ সাহিত্য পুনর্জাগরণ নিয়ে লেখা বেশ কিছু চমৎকার গবেষণাপত্র ও প্রবন্ধের সাহায্য নিয়েছি। আমাদের লক্ষ্য হল প্রকৃতির অদম্য শক্তির সামনে মানুষের টিকে থাকার এই লড়াইটা কেন আজও প্রাসঙ্গিক সেটা খুঁজে বের করা। অবশ্যই। তো আমি যখন এই সোর্সগুলো পড়ছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই নাটকটা আসলে একটা কম্প্রেসড ডায়মন্ড, মানে প্রচণ্ড চাপে তৈরি হওয়া একটা হীরার টুকরোর মতো। বাহ, উপমাটা কিন্তু খুব দারুণভাবে খাটে এই ক্ষেত্রে। তাই না? কারণ দেখুন, এটা আকারে খুব ছোট, মাত্র একটা দৃশ্য, সামান্য কয়েকটা সংলাপ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পাহাড় সমান চাপ আর এমন এক তীব্র আবেগ যা পুরো আধুনিক নাট্যজগৎকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আর এই হীরার টুকরোর জন্মও কিন্তু হয়েছিল এক বিশাল মানসিক এবং সাংস্কৃতিক চাপের ভেতর দিয়ে। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল জে.এম. সিঞ্জ যে এই জেলেদের হাড়ভাঙা জীবন নিয়ে লিখেছেন, তিনি নিজে কিন্তু এই জীবনের ধারে কাছেও ছিলেন না। আচ্ছা, মানে তিনি গরিব ঘরের কেউ ছিলেন না? একেবারেই না। তিনি জন্ম নিয়েছিলেন ডাবলিনের এক অত্যন্ত ধনাঢ্য প্রোটেস্ট্যান্ট পরিবারে। তার জীবনটা ওই অ্যারান দ্বীপপুঞ্জে জেলেদের জীবনের চেয়ে বলতে গেলে সম্পূর্ণ বিপরীত ছিল। একটু দাঁড়ান, তাহলে এই ডাবলিনের এক বড় লোকের ছেলে হঠাৎ আয়ারল্যান্ডের এক বিচ্ছিন্ন দ্বীপের জেলেদের নিয়ে লিখতে গেল কেন? মানে এটা তো বেশ অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, প্রথম দর্শনে অদ্ভুত লাগতেই পারে। এর শুরুটা হয়েছিল মূলত তার নিজের ভেতরকার একটা সংকট থেকে। একটা বয়সে এসে চার্লস ডারউইনের লেখা পড়ার পর সিঞ্জ তার ধর্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেন। ও আচ্ছা, ডারউইনের তত্ত্বের প্রভাবে। ঠিক তখন তার মনে হচ্ছিল তিনি যেন একেবারে শেকড়হীন হয়ে পড়েছেন। এরপর তিনি ডাবলিন ছেড়ে চলে যান প্যারিসে ফরাসি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে। প্যারিসে? আয়ারল্যান্ড ছেড়ে একেবারে ফ্রান্সে? হ্যাঁ, আর সেখানেই 1896 সালে প্যারিসের একটা হোটেলে তার সাথে দেখা হয় আর এক বিখ্যাত আইরিশ কবি এবং নাট্যকার ডব্লিউ.বি. ইয়েটসের। বিখ্যাত ইয়েটস? একদম। ইয়েটস তাকে তখন এমন একটা পরামর্শ দেন যা শুধু সিঞ্জের জীবন নয়, পুরো আইরিশ সাহিত্যের ইতিহাসটাই বদলে দেয়। কি বলেছিলেন ইয়েটস? ইয়েটস তাকে বলেছিলেন, তুমি প্যারিস ছেড়ে আয়ারল্যান্ডের অ্যারান দ্বীপপুঞ্জে ফিরে যাও, আর সেখানে গিয়ে এমন এক শেকড় সংলগ্ন জীবনের কথা লেখো যা আগে কখনো কোনো সাহিত্যে প্রকাশ পায়নি। আচ্ছা, তার মানে ইয়েটস বললেন আর সিঞ্জ সব ছেড়ে ছুড়ে ওই পাথরের দ্বীপে চলে গেলেন। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। একজন শহরের ধনী অভিজাত মানুষ গ্রামে গিয়ে গরিব মানুষদের দুঃখ কষ্ট দেখছে, তাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি নিয়ে নাটক লিখছে। এটা তো একটু অন্যরকম শোনায়। কোন দিক থেকে বলছেন? মানে আমি এটাও জানলাম যে যখন নাটকটা মঞ্চস্থ হলো, সিঞ্জ নাকি অভিনেতাদের গ্যালওয়ে শহরের সাধারণ আরামদায়ক পোশাক পর্যন্ত পরতে দেননি। না, দেয়নি। তিনি তাদের জোর করে স্থানীয়দের মতো অত্যন্ত খসখসে হাতে বোনা কাপড়, মানে যাকে আইরিশ হোমস্প্যান বলে, আর পম্পুটি, মানে গরুর কাঁচা চামড়ার জুতো পরিয়েছিলেন। তো এটাকে কি এক ধরনের পভার্টি ট্যুরিজম বা দারিদ্র দর্শন বলা যায় না? পভার্টি ট্যুরিজম হ্যাঁ। মানে শহরের অভিজাতদের বিনোদনের জন্য গরিবদের জীবনকে একটা চিড়িয়াখানার মতো প্রদর্শন করা আর কি। এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। অনেকেই এই দৃষ্টিকোণ থেকে বিষয়টা ভাবতে পারেন।
ওপর থেকে দেখলে মনে হতেই পারে তিনি হয়তো তাদের জীবনটাকে একটা রোম্যান্টিক শোপিস হিসেবে ব্যবহার করছেন। তাই তো মনে হয়। কিন্তু বিষয়টা আসলে তা নয়। সিঞ্জ যখন অ্যারেন দ্বীপে গিয়েছিলেন তিনি কেবল একজন কৌতূহলী পর্যটক ছিলেন না, তিনি নৃবিজ্ঞানী এসি হ্যাডনের মতো অত্যন্ত নিখুঁত বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে দ্বীপের মানুষদের পর্যবেক্ষণ করেন। আচ্ছা, মানে একটা নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছিল তার। ঠিক। এর পাশাপাশি তিনি তার সাথে ফরাসি সাহিত্য এবং প্রাচীন গ্রিক ট্র্যাজেডির জ্ঞান নিয়ে গিয়েছিলেন, বিশেষ করে সোফোক্লেস এবং রেসিনের কাজ। ওহ, বুঝতে পারছি। তুমি এই দ্বীপের মানুষদের কেবল করুণার পাত্র বা চিড়িয়াখানার প্রাণী হিসেবে দেখেননি। তিনি তাদের দৈনন্দিন জীবন সংগ্রামকে প্রাচীন মহাকাব্যের নায়কদের সমতুল্য এক মর্যাদায় নিয়ে গেছেন। ওই যে পম্পুটি পরানোর বিষয়টা বললেন না, হ্যাঁ, ওই কাঁচা চামড়ার জুতো। ওটা ছিল স্থানীয় বাস্তবতার প্রতি তার চূড়ান্ত সততার প্রমাণ। বিশ্বমানের সাহিত্যের সাথে স্থানীয় সংস্কৃতির একটা অপূর্ব সংমিশ্রণ। পরিষ্কার হলো বিষয়টা। অর্থাৎ তিনি তাদের ছোট করেননি, বরং তাদের সাধারণ জীবনটাকে একটা বৈশ্বিক শিল্পের মাত্রায় তুলে ধরেছেন। একদম সঠিক বলেছেন। আচ্ছা, আর এই জেলেদের জীবনের সবচেয়ে বড় অংশই হলো তো এই সমুদ্র। আমি যখন এই নাটকের পটভূমি নিয়ে ভাবছিলাম তখন একটা বিষয় খুব পরিষ্কার মনে হলো, সমুদ্র এখানে শুধু একটা লোকেশন বা ব্যাকগ্রাউন্ড নয়। মোটেও না। এটাই এই নাটকের আসল ভিলেন বা খলনায়ক বলা যায় বর্তমানে যাকে আমরা ব্লু হিউম্যানিটিজ বা সমুদ্রকেন্দ্রিক মানববিদ্যা বলি, তার একটা অন্যতম নিখুঁত উদাহরণ হলো এই নাটকটা। ব্লু হিউম্যানিটিজ, দারুণ একটা টার্ম। হ্যাঁ, অ্যারান দ্বীপের মানুষদের পুরো অর্থনীতি, মানে যাকে আমরা ব্লু ইকোনমি বলতে পারি, সেটা পুরোপুরি এই সমুদ্রের উপর নির্ভরশীল। যেমন ধরুন মাছ ধরা। শুধু মাছ ধরা নয়, সমুদ্র থেকে কেল্প বা সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে সেটা দিয়ে সার বানানো, মূল ভূখণ্ডে গিয়ে ঘোড়ার শূকর বিক্রি করা, এসবে সমুদ্র ছাড়া অসম্ভব। সমুদ্রই তাদের জীবন দিচ্ছে। কিন্তু সমস্যা হলো এই একই সমুদ্র আবার তাদের জীবন কেড়েও নিচ্ছে। ঠিক তাই। এই ব্যাপারটা আমাকে খুব সাধারণ একটা উপমার কথা মনে করিয়ে দিচ্ছে। ধরুন এমন একটা শহর যাকে আমরা বলি সিঙ্গল ইন্ডাস্ট্রি টাউন। আচ্ছা। মানে যে শহরে কর্মসংস্থানের জন্য মাত্র একটাই বিশাল কারখানা আছে। তো সেই কারখানার বস হচ্ছে অত্যন্ত নির্মম একজন মানুষ। ওই কারখানায় কাজ করা ছাড়া শহরের মানুষদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। অন্য কোনো কাজ নেই সেখানে। একদম। কিন্তু কারখানার ভেতরের পরিবেশ এতটাই বিপজ্জনক যে কাজ করতে গেলে যে কোনো মুহূর্তে শ্রমিকের মৃত্যু হতে পারে। অ্যারান দ্বীপের মানুষদের কাছে সমুদ্রটাও তো ঠিক সেই নির্মম কর্পোরেট বসের মতোই, তাই না? সমুদ্রে না গেলে না খেয়ে মরতে হবে, আর সমুদ্রে গেলে ডুবে মরার ঝুঁকি। এই বসের উপমাটা একটা পর্যায় পর্যন্ত খুব ভালো খাটে। তবে ওই নির্মম বসের চেয়েও সমুদ্রের আরও একটা বড় এবং ভয়ঙ্কর রূপ আছে এই দ্বীপবাসীদের কাছে। সেটা কি? সমুদ্র এখানে শুধু বস নয়, সে এক অদম্য, উদাসীন প্রাকৃতিক শক্তি। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি মেলাই, মানে প্রাচীন গ্রিক ট্র্যাজেডির সাথে এর তুলনা করি, তাহলে পার্থক্যটা বুঝতে পারব। আচ্ছা, গ্রিক ট্র্যাজেডি? হ্যাঁ, অ্যারিস্টটল যে ট্র্যাজেডির কথা বলেছিলেন সেখানে আমরা দেখি নায়কের পতন হয় তার নিজের কোনো ত্রুটি বা অহংকারের কারণে। গ্রিক ভাষায় একে বলা হয় হ্যামার্শিয়া। হ্যামার্শিয়া মানে নিজের কোনো ভুলের জন্য শাস্তি পাওয়া। ঠিক। যেমন রাজা ইদিপাস বা অন্য কোনো বীর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এমন ভুল করে বসে যা তার ধ্বংস ডেকে আনে। কিন্তু সিঞ্জ এখানে আধুনিক ট্র্যাজেডির জন্ম দিয়েছেন, মানে মডার্ন ট্র্যাজিক ফ্লো। আচ্ছা। এই নাটকের চরিত্রদের কোনো ব্যক্তিগত ত্রুটি বা হ্যামার্শিয়া নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। নাটকে আমরা দেখি শেষ ছেলে বার্টলি যখন সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হয় তখন সে তো কোনো অহংকার বা জেদ থেকে যাচ্ছে না। একদমই না। সে শুধু গ্যালোয়ে মেলায় একটা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে যাতে তার পরিবার দুমুঠো খেতে পায়। তার মানে এখানে ট্র্যাজেডিটা মানুষের নিজের কোনো ভুলের জন্য হচ্ছে না। না, বার্টলি কোনো বীরত্ব দেখাতে সমুদ্রে যাচ্ছে না। সে শুধু বেঁচে থাকার একটা মরিয়া চেষ্টা করছে। প্রাচীনকালের দেবতাদের জায়গা বা অন্ধ ভাগ্যের জায়গা এখানে দখল করেছে এই অদম্য সমুদ্র, যার কোনো মায়া দয়া নেই। ঠিক। প্রকৃতির কোনো নিজস্ব নৈতিকতা নেই। সে কাউকে কোনো অহংকারের জন্য শাস্তি দিতে বা শিক্ষা দিতে আসে না। সে কেবল আপন নিয়মেই ধ্বংস করে যায়। আর মানুষের সবচেয়ে বড় ট্র্যাজিক ফ্ল বা ত্রুটি হল এই ভয়ঙ্কর প্রকৃতির সামনে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা। উফ, ভাবলেই গা শিউরে ওঠে।
আর এই প্রকৃতির নির্মম খেয়ালখুশির সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু সমুদ্রে যাওয়া ওই মানুষগুলো নয়, তাহলে কে? বরং সেই মানুষটি যে ঘরে বসে একের পর এক প্রিয়জনের মৃত্যু সংবাদ শোনে। নাটকের প্রধান চরিত্র বৃদ্ধা মৌর্য, এই চরিত্রটা সত্যি অবাক করার মতো। হ্যাঁ, মৌর্য চরিত্রটি নিয়ে যত গভীরে যাওয়া যায় ততই এর বিশালতা বোঝা যায়। সে তার স্বামী, শ্বশুর এবং একে একে 5 ছেলেকেই সমুদ্রে হারিয়েছে। নাটকের শুরুতেই আমরা দেখি আরেক ছেলে মাইকেল নিখোঁজ, আর তার জামাকাপড় ভেসে এসেছে কিনা তা নিয়ে তার 2 মেয়ে চিন্তিত। শেষ পর্যন্ত যখন একমাত্র বেঁচে থাকা ছেলে বাটলিও সমুদ্রে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয়, মৌর্য এতটাই বিপর্যস্ত থাকে যে সে ছেলেকে আশীর্বাদ পর্যন্ত করতে পারে না। কারণ সে জানে পরিণতি কি হতে পারে। হ্যাঁ, আর শেষ পর্যন্ত বার্টলির লাশও ঘরে ফিরে আসে। মৌর্য এখানে কেবল একজন ব্যক্তি বা একজন মা নয়, সে যেন পুরো দ্বীপের নারীদের চিরন্তন এক সামষ্টিক শোকের প্রতীক বা কালেকটিভ ট্র্যাজিক সাবজেক্ট। আচ্ছা, সামষ্টিক শোকের প্রতীক। হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ারল্যান্ডের ওই প্রত্যন্ত দ্বীপগুলোতে পুরুষরা এভাবেই সমুদ্রে গেছে আর নারীরা ডাঙায় বসে অপেক্ষা করেছে কখন তাদের প্রিয়জনের লাশ ভেসে আসবে। এই অনন্ত অপেক্ষার যন্ত্রণা মৌর্যকে এমন এক অবস্থায় নিয়ে যায় যার শেষ পরিণতিটা সত্যিই চমকে যাওয়ার মতো। হ্যাঁ, ওই শেষ সংলাপটা। ঠিক। নাটকের শেষে যখন বার্টলির লাশ ঘরে আনা হয়, মৌর্য তখন কিন্তু সাধারণ মানুষের মতো আর্তনাদ করে উঠে না। সে খুব শান্ত গলায় বলে, কেউই চিরকাল বাঁচবে না, আর তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ইংরেজিতে লাইনটা ছিল, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। মৌর্যের এই শেষ কথাটা পড়ার পর আমার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। কি প্রশ্ন? এই যে সে বলছে এখন আর বাতাস কোন দিক থেকে বইছে তা নিয়ে তার মাথা ঘামানোর দরকার নেই, অন্য নারীরা যখন মৃতদের জন্য কাঁদবে তখন সমুদ্র কেমন উত্তাল তা নিয়ে তাকে আর ভয় পেতে হবে না। এই কথাগুলোকে আমরা কি বলবো? একটা জটিল প্রশ্ন। এটা কি প্রকৃতির শক্তির কাছে চূড়ান্তভাবে হেরে যাওয়ার একটা স্বীকারোক্তি, নাকি এটা ভয়ঙ্কর এক ধরনের মুক্তি? মুক্তি বলছেন কেন? কারণ ভেবে দেখুন, হারানোর মতো যখন আর কিছুই বাকি নেই, তখন সমুদ্র তো আর তাকে নতুন করে কোনো কষ্ট দিতে পারবে না। সমুদ্র তার সর্বোচ্চ ক্ষতি করে ফেলেছে। এই মহাশূন্যতার মধ্যে তো এক অদ্ভুত ধরনের স্বাধীনতাও লুকিয়ে আছে, তাই না? এটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর একটা দার্শনিক জায়গা। সাহিত্য গবেষকরা এই অবস্থাকে বলছেন বিয়ন্ড স্টোইসিজম বা নির্বিকারত্বেরও উপারের এক পর্যায়। বিয়ন্ড স্টোইসিজম একটু বুঝিয়ে বলবেন? গ্রিক দর্শনে স্টোইসিজম হল জীবনে যত কষ্টই আসুক সেটাকে শান্তভাবে সহ্য করার বা মেনে নেওয়ার ক্ষমতা। কিন্তু মৌর্য এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা এই সহ্য করার ক্ষমতারও অনেক বাইরে। মানে তার সহ্য করার সীমা পার হয়ে গেছে। ঠিক, তার শোকের পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়েছে, সেখানে আর নতুন করে শোক প্রবেশ করার কোনো জায়গা নেই। দ্বীপের মানুষদের নিত্যদিনের সঙ্গী হলো এই মৃত্যু, আর মৌর্য সেই অমোঘ সত্যটাকে এমন একটা নিঃস্ব অবস্থান থেকে মেনে নিয়েছে যেখানে মৃত্যুর আর কোনো ক্ষমতা নেই তাকে ভয় দেখানোর। দারুণ বলেছেন। এই পুরো ব্যাপারটা, এই যে অবর্ণনীয় শোক আর প্রকৃতির সাথে লড়াই, সিঞ্চ কিন্তু এটাকে সাধারণ ইংরেজি ভাষায় প্রকাশ করেননি। একদমই না। নাটকটার ভাষা নিয়ে যখন পড়ছিলাম তখন খেয়াল করলাম এর ভাষাটা সাধারণ ইংরেজির মতো নয়। এটা পড়ার সময় মনে হয় যেন একটা অন্যরকম সুর বাজছে, একটু মিউজিক্যাল, আবার একটু কবিতার মতো। একজন শহরের মানুষ হয়ে তিনি সাধারণ জেলেদের ভাষা এত নিখুঁতভাবে কিভাবে ফুটিয়ে তুললেন? এর পেছনে সিঞ্জের একটা বিশেষ পদ্ধতি ছিল যেটা তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। তিনি এই নাটকে ব্যবহার করেছিলেন হাইবর্ণ ইংলিশ বা আইরিশ ইংরেজি ভাষার এক অপূর্ব মিশ্রণ। হাইবর্ণ ইংলিশ? সেটা কেমন? আয়ারল্যান্ডের সাধারণ মানুষ যাদের মাতৃভাষা ছিল গ্যালিক বা আইরিশ, তারা যখন ইংরেজি বলতো তখন তারা আইরিশ ভাষার ব্যাকরণ আর ছন্দের কাঠামোতেই ইংরেজি শব্দগুলো বসিয়ে দিত। সিঞ্জ কেবল দূর থেকে তাদের দেখেননি। তাহলে কি করেছিলেন? তিনি যখন উইকলোতে ছিলেন তখন পুরনো বাড়ির কাঠের মেঝের ফাঁক দিয়ে পরিচারিকাদের কথাবার্তা আড়ি পেতে শুনতেন। আড়ি পেতে শুনতেন? সত্যি। হ্যাঁ। যাতে তিনি তাদের সাধারণ কথার ভেতরের ছন্দ, সেই সুরটাকে নিজের কান দিয়ে ধারণ করে নাটকে নিয়ে আসতে পারেন। ভাষার এই মিউজিক্যাল দিকটা তিনি এভাবেই আয়ত্ত করেছিলেন। তার মানে এই ছন্দের কারণেই নাটকটা পড়ার সময় বা দেখার সময় মনে হয় যেন কোনো প্রাচীন শোকগাথা শোনা যাচ্ছে,
আর এই শোকগাথা বা শোক পালনের সবচেয়ে গায়ে কাটা দেওয়া অংশটা হলো কিনিং। হ্যাঁ, কিনিং বা সুরেলা কান্না। এই প্রথাটা সম্পর্কে একটু বিস্তারিত জানা দরকার। এটা তো শুধু সাধারণ কান্নাকাটি নয়, তাই না? একেবারেই না। কিনিং হল সুর করে বুক চাপড়ে মৃতদের জন্য কাদার অত্যন্ত আদিম এবং প্রাচীন একটি আইরিশ প্রথা। এটি মূলত নারীরা করে থাকে। আচ্ছা। এটি এতটাই তীব্র, তীক্ষ্ণ এবং বুক ফাটা একটা আওয়াজ, যা শুনলে যে কারোর রক্ত হিম হয়ে আসবে। এটি কেবল একজন মায়ের ব্যক্তিগত শোক প্রকাশ নয়, এটি পুরো একটা সম্প্রদায়ের সম্মিলিত শোকের বহির্প্রকাশ। এই কিনিংয়ের মাধ্যমেই নাটকে এক ধরনের গা ছমছমে প্রাচীন পরিবেশ তৈরি হয়, যা দর্শকদের একেবারে স্তব্ধ করে দেয়। এই আদিম আর প্রাচীন শব্দগুলো থেকে আমার একটা প্রশ্ন মাথায় আসছে। মৌর্য যখন একের পর এক সন্তান হারাচ্ছে, এই ভয়ঙ্কর প্রকৃতির সামনে সে এত অসহায়, তখন ভগবান বা ঈশ্বর কোথায়? প্রাসঙ্গিক প্রশ্ন। তার কি সাহায্য চাওয়ার বা সান্ত্বনা পাওয়ার মতো কোনো ধর্মযাজক নেই? প্রাতিষ্ঠানিক ধর্মের উপস্থিতি নাটকে আছে, কিন্তু তা চরমভাবে অসহায় এবং ব্যর্থ। নাটকে একজন আধুনিক পাদ্রী বা ইয়ং প্রিস্টের কথা বলা হয়েছে। সেই পাদ্রী কি করে? এই তরুণ পাদ্রী মৌর্যের মেয়েদের বলেছিল যে ঈশ্বর মৌর্যকে তার শেষ ছেলের মৃত্যুর পর আর একা ফেলে রাখবে না। কিন্তু এই বিশাল এবং নির্মম সমুদ্রের কাছে সেই পাদ্রীর ঈশ্বর যেন একেবারেই ক্ষমতাহীন। প্রাতিষ্ঠানিক ক্যাথলিক ধর্ম এখানে সাধারণ মানুষকে কোনো কার্যকর সান্ত্বনা দিতে পারে না। প্রাতিষ্ঠানিক ঈশ্বর যে ক্ষমতাহীন, সেটা নাটকের একটা দৃশ্যে খুব দারুণভাবে ফুটে উঠেছে। যখন মৌর্য শেষে বার্টলির লাশ আর মাইকেলের পোশাকে পবিত্র জল বা হোলি ওয়াটার ছিটিয়ে দেয়। হ্যাঁ, দৃশ্যটা খুবই আইরনিক। একটু ভেবে দেখুন, কি নিদারুণ একটা পরিহাস। যে জল মানে ওই সমুদ্রের জল তার স্বামী আর সব ছেলেকে একে একে কেড়ে নিল, ঠিক সেই জল দিয়েই, অর্থাৎ ওই জলেরই একটা রূপ, পবিত্র জল দিয়েই সে তাদের অন্তিম আশীর্বাদ করছে। জল এখানে ধ্বংস করছে, আবার জলই পবিত্র করছে। এই দ্বৈত রূপটাই আইরিশ জীবনের নির্মম বাস্তবতাকে তুলে ধরে। প্রাতিষ্ঠানিক ধর্ম যখন সাধারণ মানুষকে সান্ত্বনা দিতে ব্যর্থ হয়, তখন তারা তাদের পুরনো শেকড়ের বিশ্বাসের দিকে ফেরে। মানে পেগেনিজম বা আদিম বিশ্বাসের দিকে। ঠিক তাই। খ্রিস্ট ধর্মের চেয়েও এখানে প্রাচীন পেগানিজম বা আদিম লোকজ বিশ্বাসের প্রভাব অনেক বেশি শক্তিশালী। যেমন ধরুন স্যামাইন উৎসবের কথা। স্যামাইন উৎসব সেটা কি? এটি প্রাচীন আইরিশদের একটা অন্ধকার রাতের উৎসব, যখন বিশ্বাস করা হতো যে মৃতদের আত্মারা পৃথিবীতে ফিরে আসে। সিনজের এই নাটকের বাতাসে যেন সারাক্ষণ সেই আদিম অন্ধকারের ভয় আর পেগান রীতিনীতি মিশে আছে। শুধু ভাষা বা ধর্মে নয়, নাটকের প্রতিটি জিনিসই যেন একটা করে গভীর প্রতীক বহন করছে। আমি বেশ কয়েকটা চমকপ্রদ প্রতীক খেয়াল করেছি। যেমন নাটকের একদম শুরুতে মেয়েদের চরকা ঘোরানোর দৃশ্য, এটা দেখে তো সরাসরি গ্রিক মিথোলজির সেই 3 ফেটস বা ভাগ্যদেবীদের কথা মনে পড়ে যায়, যারা মানুষের জীবনের সুতো তৈরি করেন এবং কেটে দেন। হ্যাঁ, সিনজ খুব নিখুঁত এবং সূক্ষ্মভাবেই প্রতীকগুলো ব্যবহার করেছেন। আরেকটি অসাধারণ প্রতীক হল মাইকেলের মোজার সেলাই গোনার বিষয়টি। ওই যে মোজাটা সমুদ্রে ভেসে এসেছিল। হ্যাঁ, মাইকেলের বোন একটি ভেসে আসা মোজা দেখে সেটা মাইকেলের কিনা তা শনাক্ত করার চেষ্টা করছে। সেখানে একটি সেলাই ছিঁড়ে যাওয়ার কারণে মোজাটি শনাক্ত করা সম্ভব হয়। আচ্ছা, এর প্রতীকী অর্থটা কি? এই ছিঁড়ে যাওয়া সেলাইটি একদিকে যেমন চরম অভাবে পড়ে থাকা দরিদ্র বাস্তবতার প্রতীক, কারণ একটা মোজা নিখুঁতভাবে বোনার মতো অবস্থাও তাদের নেই। অন্যদিকে এটি মানুষের জীবনের সুতো হঠাৎ করে মাঝপথে ছিঁড়ে যাওয়ারও প্রতীক। দারুণ। আর কফিনের সাদা কাঠগুলোর কথা তো ভুলেই যাচ্ছিলাম। মৌর অনেক কষ্ট করে অনেক দাম দিয়ে কনেনমারা থেকে কিছু সাদা কাঠ কিনে এনেছিল মাইকেলের কফিন বানাবে বলে। সে শুধু অপেক্ষা করছিল যে কবে মাইকেলের লাশ ভেসে আসবে। কিন্তু পরিহাসের বিষয় হল, শেষ পর্যন্ত সেই কাঠগুলো ব্যবহার করা হয় বাটলির কফিনের জন্য। এটা যেন মৃত্যুর এক অদ্ভুত স্থায়িত্বকে বোঝায়। কফিন প্রস্তুত, কেবল ভেতরে যাওয়ার মানুষটা বদলে যাচ্ছে। এর সাথে আমি আরেকটা দৃশ্যের কথা যোগ করতে চাই, যেটা দৃশ্যত সবচেয়ে বেশি ভয়ঙ্কর। বাটলি যখন সমুদ্রে যাওয়ার জন্য বের হয়, সে একটি লাল ঘোটকিতে চড়ে যায় এবং তার পেছনে ছুটে যায় একটি ধূসর রঙের ঘোড়া। আচ্ছা। মরিও যখন ছেলেকে আশীর্বাদ করতে যায়, সে স্পষ্ট দেখতে পায় যে সেই ধূসর ঘোড়ার পিঠে মৃত মাইকেলের ছায়া বসে আছে। এটি সরাসরি বাইবেলের বুক অফ রেভেলেশনের কথা মনে করিয়ে দেয়। ও,
সেই হর্সম্যান অফ অ্যাপোক্যালিপস। ঠিক তাই। লাল ঘোড়াটি জীবনের ছুটে চলার প্রতীক, আর ধূসর বা ফ্যাকাশে ঘোড়াটি হল মৃত্যুর অমোঘ প্রতীক। এই মৃত্যুর ফ্যাকাশে ঘোড়াই শেষ পর্যন্ত বাটলিকে সমুদ্রে ফেলে দিয়ে তার মৃত্যু ডেকে আনে। সিনজে এখানে স্থানীয় জেলে জীবনের একটা অতি সাধারণ ঘটনাকে বাইবেলীয় বা মহাকাব্যিক উচ্চতায় নিয়ে গেছেন। এখানেই তার সবচেয়ে বড় মুনশিয়ানা। একদম। এতক্ষণ আমরা নাটকটার ভেতরের উপাদান, ভাষা আর প্রতীকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখন একটা বড় প্রশ্ন হলো, ঠিক আছে, ১৯০৪ সালের একটা দারুণ নাটক যেখানে জেলেদের জীবনে দুঃখ কষ্ট দেখানো হয়েছে, কিন্তু আধুনিক যুগের নাট্যকাররা এই নাটকটাকে এত গুরুত্ব দেন কেন? স্যামুয়েল বেকেটের মতো একজন বিশ্ববিখ্যাত নাট্যকারের সাথে এই জেমস সিনজের কী সম্পর্ক থাকতে পারে? সম্পর্কটা আসলে খুব গভীর এবং শেকড়ের। স্যামুয়েল বেকেট একবার তার জীবনীকার জিজ্ঞেস করেছিলেন যে কোন নাট্যকার তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। বেকেট কি উত্তর দিয়েছিলেন? বেকেট দুইটিও কোনো নাম ভাবেননি, শুধু একটি নামই বলেছিলেন, সিঞ্জ। ওয়েট, সত্যি? শুধু সিঞ্জ? হ্যাঁ। আমরা যদি বেকেটের সবচেয়ে বিখ্যাত নাটক ওয়েটিং ফর গোডোর কথা ভাবে, সেখানে আমরা কি দেখি? সেখানে দেখি চরিত্রগুলো একটা শূন্য প্রান্তরে দাঁড়িয়ে অনন্তকাল ধরে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ আসছে না। অন্তহীন অপেক্ষা। এই যে অন্তহীন অপেক্ষার প্রহর, এই যে শূন্যতা আর বিশাল কিছুর সামনে মানুষের চরম অসহায়ত্ব, এর বীজ আসলে সিঞ্জেরে নাটকেই পোতা ছিল। নারীরা সমুদ্রের দিকে তাকিয়ে অপেক্ষা করছে, আর কিছুই করার নেই। আধুনিক নাটকের এই শূন্যতার থিমটা সিঞ্জেই শুরু করেছিলেন। ব্রায়ান ফ্রিয়েল বা মার্টিন ম্যাকডোনাঘের মতো আধুনিক আইরিশ নাট্যকাররাও তো তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত, তাই না? অবশ্যই। ব্রায়ান ফ্রিয়েল তো সিঞ্জকে আধুনিক আইরিশ থিয়েটারে জনকই বলেছেন। সিঞ্জ আধুনিক বিশ্বকে দেখিয়েছিলেন যে ট্র্যাজেডি লেখার জন্য রাজপ্রাসাদ, রাজা বাদশাহ বা মহানায়কদের কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষই যথেষ্ট। ঠিক। একটা ভাঙাচোরা কুঁড়েঘরের সাধারণ মানুষের টিকে থাকার লড়াই, তাদের পরাজয় এবং সেই পরাজয়কে মাথা পেতে নেওয়ার শান্ত ভঙ্গি, এসবই বিশ্বমানের সাহিত্যের মূল উপজীব্য হতে পারে। এই নাটকের প্রভাব যে আজও কতটা শক্তিশালী তার একটা দারুণ উদাহরণ আমি একটা গবেষণাপত্রে পড়লাম। ২০০৫ সালে ড্রুইড সিঞ্জ নামে একটা বিরাট থিয়েটার প্রোডাকশন হয়েছিল। হ্যাঁ, গ্যারি হাইন্সের পরিচালনায়। ঠিক। গ্যারি হাইন্স নামের এই বিখ্যাত পরিচালক সিঞ্জের ৬টি নাটক একসাথে মঞ্চস্থ করেছিলেন। সেখানে তিনি একটা অদ্ভুত কাজ করেন। রাইডার্স টু দ্য সি এর সেই কফিনের সাদা কাঠগুলো তিনি বাকি ৫টি নাটকেও মঞ্চের একপাশে রেখে দিয়েছিলেন। এটা একজন পরিচালকের দিক থেকে একটা মাস্টার স্ট্রোক ছিল। মানে মৃত্যুর একটা চিরস্থায়ী প্রতীক হিসেবে। একদম। এর মানে হল পুরো সিঞ্জ সমগ্র জুড়েই মৃত্যুর এই চিরস্থায়ী প্রতীকটি উপস্থিত ছিল। মানুষের জীবনের হাসি, কান্না, প্রেম, উৎসব সবকিছুর পাশেই যে মৃত্যু খুব শান্তভাবে নিঃশব্দে অপেক্ষা করছে, এই সাদা কাঠগুলো যেন সেই চরম সত্যটাকেই দর্শকদের বারবার মনে করিয়ে দিচ্ছিল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি পেলাম? সিঞ্জ এমন একটা কাজ করেছেন যা একদিকে আয়ারল্যান্ডের একটা নির্দিষ্ট দ্বীপের গল্প, আবার অন্যদিকে পুরো মানবজাতির গল্প। ঠিক তাই, একটা সার্বজনীন রূপ পেয়েছে। একজন মায়ের তার সব সন্তান হারানোর যে শোক, তার যে শূন্যতা, সেটা আয়ারল্যান্ডে হোক বা পৃথিবীর অন্য কোনো প্রান্তেই হোক, সব জায়গাতেই সমান। আর প্রকৃতির বিশাল শক্তির কাছে মানুষ আসলে কত ক্ষুদ্র, এই সত্যটাও আমরা এই নাটক থেকে খুব গভীরভাবে বুঝতে পারি। সত্যি বলতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয়ের বর্তমান এই যুগে নাটকটা যেন আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একদমই তাই। আমরা যতই প্রযুক্তির বড়াই করি না কেন, প্রকৃতির রুদ্ররোষের সামনে আমরা আজও সেই অ্যারান দ্বীপের জেলেদের মতোই অরক্ষিত। সাধারণ মানুষের এই অপ্রতিরোধ্য শক্তির সামনে টিকে থাকার লড়াই কখনো পুরনো হয় না। ঠিক এই বিষয়টা নিয়ে আমি আজকের এই আলোচনার শেষে একটি ভাবনার জায়গা তৈরি করতে চাই। যারা শুনছেন, একটু ভেবে দেখুন তো, ১৯০৪ সালের ওই দ্বীপের মানুষদের কাছে সমুদ্র ছিল এমন এক অদম্য, অপ্রতিরোধ্য শক্তি যার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু আবার সেটা ছাড়া তাদের বেঁচে থাকারও উপায় ছিল না। হ্যাঁ, তো যদি জেমস সিঞ্জ আজ বেঁচে থাকতেন এবং বর্তমান সমাজের ওপর একটি নাটক লিখতেন, তবে আজকের দিনের সেই রাক্ষসের সমুদ্রটি কি হতো? সেটি কি আমাদের নিজেদেরই তৈরি করা এই জলবায়ু সংকট, যা ধীরে ধীরে আমাদের অস্তিত্বের দিকে ধেয়ে আসছে? অথবা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ,
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির এমন কোনো স্রোত যার গভীরে আমরা বাধ্য হয়ে ডুব দিচ্ছি, অথচ আমরা জানি না এই স্রোত আমাদের কোথায় নিয়ে গিয়ে ফেলবে। আজকের দিনের সেই অদম্য শক্তিটা আসলে কি, যা আমাদের গ্রাস করতে আসছে, আর আমরা সবাই ডাঙায় দাঁড়িয়ে কেবল অপেক্ষা করছি? এই প্রশ্নটা রইল সবার জন্যে। আজ এ পর্যন্তই। আশা করি এই গভীর আলোচনাটি নতুন করে অনেক কিছু ভাবতে সাহায্য করবে।